সুধী দর্শক মণ্ডলী, আমরা এবি ব্রাদার্স গ্রিন টিভির আয়োজনে ব্যান্ডবাজ অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রিত হয়েছি। আমরা প্রথমেই ধন্যবাদ দিতে চাই গ্রিন টিভিকে এমন একটি সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে সুযোগটা দেওয়ার জন্য। এবি ব্রাদার্স আমাদের গ্রুপের নাম। এটার প্রথম কারণটা হচ্ছে যে এবি ব্রাদার্স, আপনারা জানেন যে বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কম্পোজার এবং গায়ক আশরাফ বাবু ভাই আমাদের এই ব্যান্ডের কর্ণধার। ওনার নামের আশরাফ বাবু এ বি দি আমরা আসলে এবি ব্রাদার্স, আমরা বাকিরা সবাই ভাইরা মিলে এই গ্রুপটা শুরু করেছি। আমাদের পথ চলা 2026 সন থেকেই শুরু করেছি। বাবু ভাই আমাদের ভোকালিস্ট। তো বাবু ভাইয়ের জনপ্রিয় যত গান আছে আপনারা একে একে সবই জানতে পারবেন, হয়তো জানেনও। ওই গানগুলো নিয়েই আসলে আমাদের পথ শুরু করা। গানগুলো দিয়ে আমরা 2026 সন থেকে আমরা বিভিন্ন স্টেজে, টিভিতে আমরা গানগুলো করছি। তো ভবিষ্যতে এই গানগুলো পরবর্তীতে অন্যান্য আরও অনেক কাভার গান, মৌলিক গান নিয়ে আমাদের পথকে আরও দীর্ঘায়িত করব। তো বাবু ভাই যদি সবার সাথে একটু পরিচয় করে দিতেন সবাইকে একটু। হ্যাঁ, আমরা এবি ব্রাদার্সের প্রথম রাসেল তো কথা বলছে। রাসেল হচ্ছে লিড গিটারিস্ট। ও আরেক ব্যান্ড ছিল তার চাইম, সেখান থেকে এসে জয়েন করেছে। তারপর আমাদের রিয়াজ কিবোর্ড প্লেয়ার, সেও ব্যান্ডের সাথে জড়িত। জিম কিউ ব্যান্ডের মেম্বার, প্লাস সে আসিফ আকবর, তারপরে অবস্কিউরের সাথে বাজাচ্ছে। আমাদের তাফসির ড্রামার, সেও আছে। সেও ভালো ভালো মিউজিশিয়ানদের সাথে বা আর্টিস্টের সাথে কাজ করে। সে কিশোরের সাথে, শফিক তুহিনের সাথে, বিভিন্ন আর্টিস্টের সাথে সে বাজাচ্ছে। তো এই সব জায়গা থেকে এসেই আমরা এক জায়গায় হাজির হয়েছি এবং একই মতে আমরা এসে স্ট্যান্ড করেছি যে আমরা আমার কিছু গানগুলোকে নিয়ে নতুন করে একটু কম্পোজিশনকে অ্যাড করে আমরা আবার যেন মানুষকে মনে রাখাতে পারি আর কি, সেই পুরোনো গানগুলাকে আবার ফিরিয়ে আনতে পারি। 90 দশক থেকে না, 90 দশক থেকে পর্যন্ত যে গানগুলা করেছি আর কি, সেই গানগুলোকে টিভিতে, স্টেজে যাতে পরিবেশন করতে পারি সুন্দরভাবে, এটার জন্যই এই কার্যক্রমটা। তো বাবু ভাই, ওই এটা তো আসলে আপনি, আমার মনে হয় দর্শকদের জানার অধিকার আছে যে আমরা তো আমাদের তো পরিচয় তো দিলেনই, আপনার শুরুটা কিভাবে শুরু হলো সেই জিনিসটা তো আসলে আমরা দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই। আসলে আমার শুরুটা সেটা আমি ছোট থেকেই মানে কি বলবো, যখন স্কুলে পড়ি 82 দিকেই আমি তখনই গান লেখা শুরু করা, বা তার আগের থেকেও হয়তো টুকটাক মানে ছন্দবোধটা ভিতরে আল্লাহ প্রদত্ত ওটা আসছিল। আমি লিখতাম, সুর করতাম। সেই 82 সনে আমি কিন্তু স্কুলে বসে দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, এই গানটা করে আমি আমার বড় ভাইদেরকে, আমাকে ডেকে ওরা মাঠে বসিয়ে দিত আর চারপাশে ওরা বসতো। ক্লাস 10-এর বড় ভাইরা তখন আমাকে দিয়ে সেই বলতো গান। ঐতিহাসিক আপনারা তো এই গানটি অবশ্যই জানেন, মনে রেখেছেন। ডিফারেন্ট আছে জনপ্রিয় গান দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ওই গানটার কথাই তো বলছেন। রাইট, ওই দৃষ্টি পরবর্তীতে আর কি সেই আর 87 সালে ওদেরকে দেওয়া হলো। সেখানে আরো গান ছিল, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটাও যদিও অতি বিখ্যাত গান, এটা তো সবাই আপনারা জানেন। পরে লিখেছি এই গানটা। সেই গানটা তো 87 সালে লেখা। এর মধ্যে স্বর্ণলতা লিখেছি, তা ওইটাও 82-83 দিকে। তারপর রাজনীতি একটা গান ছিল, সেটা আমাদের ওখানে, আমি তো খুলনার, তো খুলনা ভার্সিটিটার জন্য আমরা তখন থেকেই অনেক করছিলাম আর কি, দাবি দেওয়া করতেছিলাম যাতে একটা খুলনা ইউনিভার্সিটি হয়। সেটা নিয়ে একটা গান করেছিলাম, রাজনীতি। আরও কিছু টপিক ছিল তার ভিতরে আর কি, মন্ত্রী, এমপি, মিনিস্টারদেরকে নিয়ে আর কি। যাই হোক, ওইগুলো আর কি ওই টাইমে করেছিলাম। তো সেই থেকেই আর কি পথ চলা। আর গান সেরকম শেখা কোথাও এরকম হয় নাই, কারণ আমার বাসায় আমার বড় ভাই, আমার বড় বোনরা, আমার বাবা, ওনারা গানের মানে নিজেরাই সক্রিয়ভাবে গান করতো আর কি, খেয়াল ঠুমরি এগুলো করতো। তো সেই থেকে আমার ভিতরে মানে কাজ করে। মানে আপনার বাসার পরিবেশটা ছিল একদম গান ভিত্তিক একটা পরিবেশ। পরিবেশ ছিল। তো আমি ওদের দিকে দেখেই আমার উদ্বুদ্ধ হয়েছি। পরবর্তীতে আমি যখন স্কুল পাশ করি 84-র দিকে, তখন আমি উদীচীতে ঢুকি। তখন উদীচীতে জাস্ট হাওয়াইন গিটার বা গান এগুলো নিয়ে আর কি শিখতাম। ওনাদের সাথে স্টেজে যেতাম। সেই সময়ে সেখানে একজনের নাম না বললেই হয় না, শাবাব আলী আরজু ভাই, উনি আর কি উদীচীর প্রধান ছিলেন, উনি গান শিখাতেন। তো ওনার পাশে থেকে আর কি বিভিন্ন শহীদ মিনারের গান করতে যেতাম, কোরাস গান করতাম।
তো এইভাবে আর কি গানের ইটাও হলো আস্তে আস্তে। অর্থাৎ হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের সমস্ত দর্শকের কাছে আপনি প্রথম আপনার যে গানটি দিয়ে পৌঁছালেন সেই গানটি তাহলে হচ্ছে কি ডিফারেন্ট টাচের যে অ্যালবামটা ডিফারেন্ট টাচের অ্যালবাম, ওইটাই প্রথম ইতে। তখন থেকে আমি ইসের পরে চিন্তা করলাম যে একটা ব্যান্ডে জয়েন করব। তো ওখানে খুলনাতে ব্যান্ড ছিল আমাদের অফস্কিউর ছিল, তখনও তারা অ্যালবামে যায় নাই বা ওই টাইমে যাবে এরকম একটা চিন্তা করছে। তো তারা তো প্রতিষ্ঠিত ব্যান্ড, আরও কিছু সিঙ্গার ছিল সেখানে। সেখানে আমাদের খালিদ হাসান মিলু ভাইও ওইখানে প্র্যাকটিস করতো, আমাদের চাইমের খালিদ প্র্যাকটিস করতো খুলনাতে। সব দেখতাম, দেখে উদ্বুদ্ধতা আসতো ভিতরে যে আমি কেন করতে পারবো না, আমি তো গান লিখি সুর করি। তো পরবর্তীতে আমি ইভস নামে একটা ব্যান্ড ছিল, না সরি রিপেল ট্র্যাক নামে একটা ব্যান্ড ছিল, তো সেখানে আমি গেলাম সহযোগিতায় আর কি, কারোর মিউজিশিয়ানের সহযোগিতায়, যে আমি ওদের ব্যান্ড মেম্বার হব। সেখানে গিয়ে দেখি যে ওরা অনেক কয়জন ওদের ব্যান্ড মেম্বার, তো ওরা আবার রেকর্ডিংয়ে যাবে। তো আমাকে বললো যে আমরা তো তোমাকে নিতে পারছি না, কারণ আমাদের এখানে অনেক সিঙ্গার, তো তোমার যদি গান লেখা শুরু করা থাকে তাহলে দিতে পারো, আমরা দেখবো। হ্যাঁ আমি ওটাও করি, দেখি তাহলে। তারপরেও তাদের গিটারিস্ট আলী আহমেদ বাবু, সে আমার কাছ থেকে গানগুলো নিয়েছিল, কারণ সেখানে 3 জন ভয়েস আর্টিস্ট ছিল যারা আর কি 3 জনের 4টে 4টে করে গান। তো সেখানে ছিল মেজবা রহমান, জিয়ালউদ্দিন পিয়াল, হ্যাঁ জিয়াল হাসান পিয়াল আর আলী আহমেদ বাবু। তো ও মেজবার পিয়াল কিন্তু ওরা গান করতে পারতো, মানে টিউন করতে পারতো, হয়তো লিরিক্স অন্য জায়গাতে ম্যানেজ করতো, কিন্তু ওদের লিড গিটারিস্ট আলী আহমেদ বাবু কিন্তু এটা পারতো না, মানে লিরিক্স টিউন করতে পারতো না। সেক্ষেত্রে যখন শুধুমাত্র গাইতে পারতো আর কি। শুধু গাইতে পারতো, ভালো গায় এবং গিটারও খুব ভালো বাজায়। সে আমাকে একদিন ডেকে বললো যে তুমি তো গান লেখা শুরু করো, তো আমার জন্য কিছু দাও না, আমি তো রেকর্ডিংয়ে যাব, আমার 4টা গান লাগবে। তখন এর আগেই আমার গান 4-5টা করা ছিল, আমি একটা খাতা দিয়ে দিয়েছিলাম তাকে, কিন্তু তখন শ্রাবণের মেঘটা করি নাই, মানে দেওয়া হয়নি বা করাই হয়নি। আমি দিয়েছিলাম দৃষ্টি প্রদীপ জেলে, স্বর্ণলতা, রাজনীতির একটা খাতার মধ্যে ছিল, ওর মধ্যে আলো গান ছিল, খাতাটা দিয়েছিলাম। সেখান থেকে সেই 3টা গান বেছে পরবর্তীতে বলে আরেকটা গান লাগবে। তখন তারা যাওয়ার আগে, হ্যাঁ 3-4 মাস আগে বোধহয় আমার কাছে গান চাইলো। এই টাইমে আমি একদিন বাসার থেকে, ও তো খুব পাগল হয়ে গেছে, এখনই দিতে হবে এখনই দিতে হবে, পরে একদিন বাসার থেকে বেরোই সন্ধ্যার সময়। তার বাসার থেকে আমার বাসার ডিস্টেন্স হচ্ছে আধা ঘন্টার পথ বা আরও বেশি হবে হেঁটে যাওয়ার পথ। আমি বৃষ্টি তখন পড়তেছে, হ্যাঁ টিপ টিপ পড়তেছিল, তখন আমি বেরোই রাস্তায় যাওয়ার সময় কিন্তু এই শ্রাবণের মেঘটা আমি তৈরি করে নিয়ে যাই অন দ্য ওয়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আছড়ে নামবে বুঝি শ্রাবণী। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আছড়ে নামবে বুঝি শ্রাবণী। সবাই আজ কেন উদাসী হয়ে অজানা চায় হারাতে। আজ কেন উদাসী হয়ে অজানা চায় হারাতে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়াই মন ফিরেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, হিমেল হাওয়াই মন ফিরেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন
জানেন যে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এটি কালজয়ী গান। তো তার পরবর্তীতে বাবু ভাই আরেকটি জনপ্রিয় ব্যান্ডেরও জনপ্রিয় গান, যেই গান তাদেরকে পরিচিত করিয়েছে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীতে যেখানে আছে তাদের কাছে, ঠিক ওই সমসাময়িক ওইটাও বোধহয় 90 দশকই। 90 দশক। আপনারা জানেন যে সেই সময় আরেকটি জনপ্রিয় ব্যান্ড মার্কেটে আসলো, তাদের নাম হচ্ছে অরবিট। আপনারা যারা হয়তো বা অরবিট নামটি বলে এখনও চিনতে পারছেন না, তাদের জ্ঞাতার্থে আমি বলছি যে একটা গান বললে হয়তো আপনারা বুঝে যাবেন। ওনাদের একটা জনপ্রিয় গান হচ্ছে লাল শাড়ি রে। বাবু ভাই হচ্ছে সেই গানের জনক, সেইটার একটু আমরা ইতিহাসটা যদি একটু শুনি। ডিফারেন্ট টাচ ব্যান্ডটাতে আলী আহমেদ বাবু ছিল, তো ও ওই ব্যান্ডে মনে হয় 1 বছর সামথিং এরকম বা তার কম সময় আর কি তাদের সাথে ছিল। পরবর্তীতে সে আমাকে বলে যে চলো তুমি আর আমি মিলে ব্যান্ড করি, আমি ডিফারেন্ট টাচ করবো না। তাই বললাম যে আমি তো সেরকম গাইতে পারি না। তো বলছে না, যেটুক গাও তুমি আর আমি গাইলে আসবে। পরবর্তীতে আমি আরেকটা ব্যান্ড রেসপন্স একটা ব্যান্ড ছিল, খুবই ভালো গান করতো তারা, সেখানে ভয়েস ছিল হচ্ছে পলাশ, হ্যাঁ ও গান করতো। পলাশকে বললাম তুমি করবা কি না, তখন পলাশ বললো হ্যাঁ আমরা তাহলে করি। আমরা 3 জনে মিলে তখন অরবিট গঠন করলাম। এটা আমরা 91-এ অ্যালবামটা রিলিজ করলাম, অরবিটের অ্যালবাম। ওইখানেও আমার সব গান লেখা শুরু করা ছিল। আমরা চারটা করে আমরা আর কি তিনজনে গাইলাম ওই গানটা। এর মধ্যে আপনার অরবিট অ্যালবামে আপনার 3টা গান কোনটা ছিল, যেটা আপনি গেয়েছেন? সবই তো আপনার লেখা এবং সুর করা। হ্যাঁ, আমার গাওয়া ছিল হচ্ছে আনমোনা, পাপের স্রোতে, গুরু মনের বাসনা, আর একটা বোধহয় চলেছি দূর অজানা, এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা, একটা গান ছিল প্রথম অ্যালবামে। আমাদের 2টা অ্যালবাম ছিল, একটা হচ্ছে অরবিট নিজের নামেই অ্যালবামটা, মানে কোনো টাইটেল ছিল না। আর পরবর্তীতে প্রতীক্ষা নামে একটা 92-তে একটা বের করেছিলাম, ওইটার মধ্যে সেম 4টা ছিল, 4টা করে গান ছিল। এবং প্রথম অ্যালবামে আমি আলী আহমেদ বাবু, তারপরে মবিন ছিল বেস গিটারে, সে আমাদেরকে অনেক কি করেছে। সে বিখ্যাত মবিন ভাই, আপনারা জানেন, Sound বিখ্যাত engineer সাউন্ড ছিল। ইঞ্জিনিয়ার। উনি আর এখন আমাদের মাঝে নেই। আমরা একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, বাংলাদেশের একজন বড় সাউন্ড ইঞ্জিনিয়ার, আমরা অকালে হারিয়েছি। আমাদের সাথে ছিল রাসেল আলী, সে অনেক ছোট ছিল তখন। রাসেল আলীর পরিচয় হচ্ছে, আপনারা জানেন, আপনাদের অনেকেরই প্রিয় ব্যান্ড হচ্ছে ওয়ারফেজের ফাউন্ডার কিবোর্ডিস্ট রাসেল আলীর কথা বলছিলেন। সে এখন প্রবাসে বাইরে থাকে। আর আমাদের আলী আহমেদ বাবু ও কিন্তু কানাডাতে, থাকে, হ্যাঁ প্রবাসী। সে বাইরে থেকে বছরে আসে একবার, আসলে আবার আমরা একসাথে মিলিত হই, কোনো কনসার্ট থাকলে কনসার্ট করি, আবার এভাবেই আর কি চলছে ওই ব্যান্ডের। আমার কাছে যেমন মনে হয় যে বাংলাদেশের সঙ্গীত জগতে 80 দশক 90 দশক খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম। রাইট। কারণ যত সোনালী গান বা স্বর্ণ যুগের গান যদি আমরা বলি, বা কালজয়ী গান, ওই সময়টাতে আসলে বেশি সৃষ্টি হয়েছে। আর ব্যান্ডের যে প্রবর্তন, বাংলাদেশের যে ব্যান্ড কালচারের যে প্রবর্তনটা, ওখানে একদম 80 দশক এবং 90 দশকটাকে আসলে মূল স্টাবলিশ হয়েছে। রাইট। তো অনেকগুলো ব্যান্ড বাংলাদেশে ওই সময় নিজেদের পথ চলা শুরু করেছে, বিভিন্ন অ্যালবাম দিয়ে। তো সেখানে বাবু ভাই ডিফারেন্ট টাচ, অরবিট, এরকম অনেক জনপ্রিয় ব্যান্ডের গান তো লিখেছেন। আমারও 80 দশকের শেষ দিকে মিউজিকে ঢোকা, নাদিম, রিয়াজ, তো এরা সবাই ওই 90 দশকেই আমরা আসলে ওই ওনাদের দেখি উদ্বুদ্ধ হয়ে মিউজিকে আমরা পথ চলা শুরু করেছিলাম। তাফসির একটু পরবর্তীতে, যেই কারণে আসলে এবি ব্রাদার্সটা আমরা ফর্ম করেছি, এই জন্য যে ওই সময়কার গান আর ওই সময়কার মিউজিকের সাথে আমরা, তাফসিরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখনকার মিউজিক যদি ব্লেন্ড করে মানে একটা ভালো কিছু করা যায়, তাহলে এখনকার হয়তো যারা নিউ জেনারেশন আছে, নিউ সাউন্ড, হ্যাঁ, বাট সেই ঐতিহাসিক গানগুলো আমরা হয়তো রিপ্রেজেন্ট করতে পারবো। যেহেতু আমাদের সবারই আসলে নেশার থেকে কিন্তু পরবর্তীতে পেশায় যুক্ত হওয়া, ব্যান্ড মিউজিক থেকেই আমাদের আসলে পথ চলাটা। একটা জিনিস খেয়াল করছো যে আগেকার ব্যান্ডগুলোও কিন্তু জুনিয়রদেরকে রাখতো সাথে, সিনিয়ররা অনেক জুনিয়রদেরকে সাথে রাখতো, তার কারণ নতুন নতুন চিন্তাধারা আসে। এবং তখন যখন জিজ্ঞেস করতাম তখন বলতো কি যে মিউজিকে কোনো বয়স নাই, ছোট বড় নাই, উই অল আর কলিগস। কারণ বাচ্চু ভাই করেছিল টুটুলকে নিয়ে, টুটুলের তখন কত বয়স? হ্যাঁ, সেটাই, অনেক কম বয়স ছিল।
হ্যাঁ, তাকে নিয়ে কিবোর্ড চেষ্টা করেছিল। শাফিন ভাইরাও তো মাইলস, সেখানেও প্রথম থেকে জুয়েল ছিল, অনেক বয়স কম না, এদেরকে নিয়ে করেছিল কাজ, যাতে সব এটা আর কি মানে সব শ্রেণী থাকলে বা প্রজন্মটা হ্যাঁ। থাকলে মানে একটা সবার প্রজন্মকে ধরা যায়। সমন্বয়ে ভালো একটা সৃষ্টির উদ্যোগ নেওয়া তখন ব্যান্ডটা এটাই, সম্ভব হয়। হ্যাঁ। ব্যান্ডের এটাই কিন্তু মেন জিনিসটাই। বাবু ভাই, আপনার এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ব্যান্ডের জন্য আপনি বিভিন্ন গান লিখলেন, সুর করলেন, পরবর্তীতে আপনি একক শিল্পী যারা বাংলাদেশের স্টাবলিশড একক শিল্পী যারা, তাদের জন্য যখন আপনি লেখা বা সুর করা শুরু করলেন, সেটার শুরুটা কিভাবে হলো? মানে আমি বলতে হয় যে আমি 91 থেকে অরবিটের অ্যালবামের পর থেকে আমার সাথে পরিচয় হলো পার্থ বড়ুয়ার। হ্যাঁ, আপনারা সবাই চেনেন। সোলসের পার্থ বড়ুয়া, উনি তখন রেডি হচ্ছে সোলসে যাওয়ার জন্য ওনার টিম নিয়ে, নতুন টিম নিয়ে। সেও তার সাথেও ছোটরা ছিল, আজাদ, পান্থ, মানে জুয়েল যেটা এখন পান্থকানা, এরা সব রেডি ছিল। ওই টিমটা আমার সাথে অরবিটে বাজাতো আর কি, এই অরবিটের সাথে বাজাতো, ব্যান্ডের সাথে। তো তখন আমরা কাজ শুরু করলাম যে আমরা শুধু ব্যান্ডের চিন্তা করলে হবে না, আমাদেরকে বাইরের গানও করতে হবে, মানুষের গানও গাওয়াতে হবে। তখন স্টুডিওগুলোতে আমরা ব্যস্ত হয়ে গেলাম বিভিন্ন কাজ দিয়ে। আমরা এমন কোনো গানের কাজ নাই যেটা আমরা করতাম না, একমাত্র কমেডির থেকে র্যাপ গান থেকে শুরু করে, হ্যাঁ, মানে সব বাচ্চাদের গান থেকে বড়দের ব্যান্ডের গান, ক্লাসিক্যাল গান, ইন্ডিয়ান আর্টিস্টের গান, সব বাংলাদেশে সব কাজ করতেছি। মানে আমাদের কোনো ঘুম থাকতো না। আমি আর পার্থ বড়ুয়া মিলে আমরা এই কাজগুলো করতাম। বেলি রোড একটা স্টুডিও ছিল, অডিও আর্ট। তার আগে ওই স্টুডিওর মালিক ছিল পান্না আজম, ওনারা সারগাম করতো। সারগাম ভেঙে আসার পরে বেলি রোডে স্টুডিওটা ছিল, নিউ বেলি রোড একটা জায়গায়, ওটা এখানে স্টুডিও ছিল। আমরা সবগুলা কাজ করি, ব্যান্ডের বিভিন্ন ব্যান্ডের গান করতাম। র্যাপ সং শুরু করলাম 93-তে। আপনারা জানেন যে সেই একটি মানে র্যাপ গানের প্রসঙ্গ যখন আসলোই, তখন র্যাপ গানের প্রচলনটা বাংলাদেশে একদমই নতুন, খুবই নতুন। ওই ট্রেন্ডটা চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই সময়ে একটা চ্যালেঞ্জের মতোই আমি বলবো যে বাবু ভাই, সেই সোলসের পার্থ বড়ুয়া এবং আমাদের ঐতিহাসিক সাউন্ড ইঞ্জিনিয়ার চারু ভাই, তিনজন মিলে একটা অ্যালবাম বের করলেন, র্যাপ অ্যালবাম বের করলেন, যেটা ওই সময় মার্কেটে সুপার ডুপার বাম্পার হিট। সেই অ্যালবামটার নাম ছিল, আপনাদের যদি মনে থাকে তাহলে আমি বলছি, সেই অ্যালবামটার নাম ছিল ত্রিরত্নের খ্যাপা, মানে তিনজন ত্রিরত্নের খ্যাপা। তো সেখানে আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে একটি খুব জনপ্রিয় গান চলছে, ওই গানটি পুরো অ্যালবামটাই হিট, আমি শুধুমাত্র এই গানটার কথাই বললাম। তো ওটা ম্যাসিভ হিট। এটা সমসাময়িক ঘটনাগুলো নিয়ে অ্যালবামটা করা ছিল। আপনি অর্থাৎ হচ্ছে যে শ্রাবণের মেঘের মতো যেমন বা দৃষ্টিপ্রদীপ জেলে বা লাল শাড়ি, এই ধরনের যেমন জনপ্রিয় গান করেছেন, আবার একটু অল্টারনেটিভ টাইপের র্যাপ গানের জন্য আপনি কিন্তু ত্রিরত্নের খ্যাপা উপহার দিয়েছেন। এবং পরবর্তীতে আপনি সোলো শিল্পীর, যে বললাম যে আপনি আমাদের লিজেন্ড আয়ুব বাচ্চু ভাইয়ের জন্য গান করেছেন, আসিফ আকবর ভাইয়ের জন্য গান করেছেন, সবার সাথে জুয়েল ভাই, হাসান আবেদ রেজা জুয়েল ভাইয়ের জন্য গান করেছেন, আপনি কুমার বিশ্বজিৎ জন্য গান করেছেন, নকিব ভাইয়ের জন্য গান করেছেন, বললে শেষ হবে না, অনেক অনেক অনেক। তো আমরা যেহেতু আমাদের শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎদার কথা আসলোই, তো আমরা কুমার বিশ্বজিৎদার জন্য যেই একটি জনপ্রিয় গান করেছিলেন, সেই গানটা চলেন আমরা একটু করে আমাদের গ্রিন টিভির দর্শকদেরকে একটু শোনাই। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা, আমরা শিওর যে আপনারা এই গানটি জানেন। কুমার বিশ্ব দাদার জন্য আমার 4টা না 5টা গান করা ছিল, তার মধ্যে একটা গান শোনাই এখানে, না? হ্যাঁ। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে, বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে।
সন্ধ্যার গধূলিতে প্রিয় প্রসঙ্গ হয়েছ, জীবন যেখানে থেমে যায় সেখানে খুঁজেছি তোমায়, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ